ডক্টর ফারহান মাত্রই ভেতরে এসেছিল। কথাগুলো শুনে দরজায় দাঁড়িয়ে পড়লেন। রোকসানা তাকে এভাবে বলে দিতে পারল? তিনি লক্ষ্য করলেন ভেতরে 3টি মেয়ে বসে আছেন। তাদের সামনে এভাবে কিভাবে বলে দিলেন এমন কথা? নীরদ রোকসানার এমন কথা শুনে তার দিকে তাকাতেই চমকে উঠল। চোখের ভ্রম কিনা তা বোঝার চেষ্টা করলো। আজকাল ভাবাভাবির সাথে এখন মেয়েটাকে নিয়েও তার হ্যালোসিনেশন শুরু হয়ে গেল। কিনা সে বুঝতে পারল না। সর্বরী পা থেকে মাথা পর্যন্ত শরীরটা শিরশির করে উঠল। লোকটা তার দিকে তাকাতেই এমন হয়, এ নিয়ে যতবারই সে তাকিয়েছে ততবারই ভয়ের চোটে সর্বরীর যায় যায় অবস্থা হয়েছে। কি একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ল সে। ঘুরে ঘুরেই লোকটার সাথে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাচ্ছে, চাইলেও এড়ানো যাচ্ছে না। ভাগ্যই যেন বারবার মুখোমুখি করে দিচ্ছে তাদের। জীবনের পথ যেন এক অদ্ভুত গোলকধাঁধা। কখন কোথায় কার সঙ্গে দেখা হবে তা পূর্বানুমান করা কঠিন। অন্যদিকে কিছু কিছু সাক্ষাৎ যেন অনিচ্ছা সত্ত্বেও বারবার হয়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎগুলো কখনো হৃদয়ের আলোড়ন তোলে, কখনো বা পুরনো স্মৃতিকে না চাইতেও জাগিয়ে তোলে। সর্বরীরও তাই হলো। সেদিনের কথা মনে পড়ে গেল। কেমন উদ্ভ্রান্ত আচরণ করছিল, কি না কি বলে ফেললো লোকটাকে। তুই করে বলল, 1 টাকা দেবে নাও বলল, কিন্তু দোষটা তো ওর একার না। লোকটা কেমন আবল তাবল বকছিল। ওসব শুনতে সর্বরের ভালো লাগছিল না একদমই। এমনিতেই লোকটা ওর কথা শুনছে কি না তা ও জানে না। তবে বিয়ে নিয়ে বাড়িতে এরপর থেকে সত্যি আর কথা ওঠেনি। ছোট চাচা আর বাবার কথা সে আড়ি পেতে শুনেছিল। ছেলের বাড়ি থেকে নাকি আর যোগাযোগ করেনি, অর্থাৎ এখানে আর কিছু হওয়ার নেই। সর্বরীর তখন যে কি আনন্দ হচ্ছিল। তবে ও ঠিক করে রেখেছে ও ক্ষতিপূরণ দেবে, মুখে যতই না বলুক। ওর তো একটা আত্মসম্মানবোধ আসে নাকি? ওর কাছে টিউশনের সালামি, জন্মদিনে পাওয়া সব টাকা মিলিয়ে 38,000 টাকা আছে। ও ভেবেছে ধাপে ধাপে শোধ করবে। প্রথমে 30,000, এরপর বাকি 6 মাস পরে। কারণ ওর তো জোগাড় করতে হবে। এমনিতে তো আর টাকা উড়ে উড়ে আসবে না। হ্যাঁ, বাবার থেকে নিতেই পারে, কিন্তু বাবা যখন জিজ্ঞেস করবেন কি জন্য, তখন কি বলবে? কোনোভাবে বাবাকে জানতে দেওয়া যাবে না। যাই হয়ে যাক, ও কষ্ট করবে, দরকার পড়লে চাকরি করবে। একটু খুঁজলে একটা না একটা তো মিলেই যাবে। এখন ভাববার বিষয় হলো, আগে এই অসভ্য লোকটাকে তো বোঝাতে হবে। কিন্তু সেদিনের পর তো সে নেগোসিয়েশন যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দিয়েছে। সর্বরী, ফিহা ডাকছে। সর্বরী তাকাতে চোখের ইশারায় বোঝালো এবার উঠতে হবে। তড়িঘড়ি করে উঠতে গিয়েও হাঁটুতে একটু ব্যথা পেল। দরজা পার হওয়ার সময় খেয়াল করলো লোকটা তখনও ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ক্লিনিক থেকে বের হতেই কেউ একজন অরিনের নাম ধরে ডাকলো। ওরা সবাই দাঁড়িয়ে পড়ল। পাঞ্জাবি পরা একটা লম্বা চওড়া লোক ওদের দিকে এগিয়ে এলো। অরিন তাকে দেখেই বলল, আরে আরিফিন ভাই, কি খবর? এই তো ভালো। তোমার কি খবর? এসেছো কবে? এই তো 2 দিন হলো। আপনি কবে এসেছেন? আমি আজকে এসেছি। ওহ, কি অদ্ভুত। ঢাকায় থাকি দুজনই, অথচ দেখা হয় গ্রামে এসে। তা ঠিক। এনারা কে? আর ওনার হাতে কি হয়েছে? ওহ, এরা আমার ফ্রেন্ড। ও সর্বরী আর ও ফিহা। ফিহার হাত গাছের ডালের খোঁচায় অনেকটা ছিলে গেছে, তাই এখানে নিয়ে এসেছি। এখন ঠিক আছে তো? হ্যাঁ, কিছুটা। সর্বরী খেয়াল করলো লোকটা বারবার ওর দিকে তাকাচ্ছে, কথা বলছে অরিনের সাথে, কিন্তু তাকিয়ে আছে ওর দিকে। ও অরিনের পিঠে চিমটি কাটলো, বোঝালো এবার যাওয়া দরকার। অরিন বলল, আচ্ছা ভাইয়া, আমরা আসি তবে। দাঁড়াও তোমরা, আমার জিপে করে দিয়ে আসবো। আরে না ভাইয়া, একটুখানি পথ হেঁটেই চলে যাব। আর আমাদের হাঁটতে ইচ্ছে করছিল। শিওর? একদম। যেতে যেতে ফিহা বলল, কে ছিল রে? চেয়ারম্যানের ছেলে, সেই রকম ব্রিলিয়েন্ট, এক্স বুয়েটিয়ান। ছোটবেলায় মা ওনার কথা বলতেন খুব। আমাদের 3 ভাই বোনকে বলতেন ওনার পা ধোয়া পানি খেতে। বলতে বলতে অরিন নিজে হেসে ফেলল। ফিহাও হেসে বলল, তো খেয়েছিস? আরে না,
কি যে বলিস, ওটা তো কথার কথা। খেলে আজ ঢাবি আর না হয়ে বুয়েট টিয়ানি হতি। আমার ঢাবি আমার জন্য ঠিক আছে, তাড়াতাড়ি চল। তোর এই অবস্থার দল দেখে আমার ভয় লাগছে। আঙ্কেল আন্টিকে কি জবাব দিব? তোর এত ভাবতে হবে না, আমার দোষে আমার এই অবস্থা হয়েছে। তাছাড়া যেতে যেতে ঠিক হয়ে যাবে, বুঝবেও না। ওরা দুজন নানান কথা বলতে লাগলো। শর্বরী তাদের সাথে যোগ দিতে পারল না, কারণ ওর মাথায় দুনিয়ার চিন্তা ঘুরপাক খাচ্ছে। বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে নীরদ জানতে পারল তার এখানে আর 2 দিন থাকতে হবে। বিকেলের দিকে তার হঠাৎই ইচ্ছে করলো একটু জায়গাটা ঘুরে দেখার। ডক্টর ফারহান ঘুমাচ্ছে, ডক্টর রুকসানাও তার রুমে। নীরদ যেহেতু একাকী থাকতে পছন্দ করে, তাই তার জন্য ভালোই হলো, একাই বেরিয়ে পড়ল। চেয়ারম্যানের এই বাগান বাড়িটা খুব সুন্দর, জায়গাটাও ভীষণ নিরিবিলি। 2-3 জন চৌকিদার ছাড়া উঠানে আর কাউকে দেখা যাচ্ছে না। এরা ওদের পাহারা দেওয়ার কাজে নিযুক্ত। নীরদের বের হতে দেখে একজন তার পিছু নিতেই সে বারণ করে দেয়। লোকটা মানছিল না, নীরদ কড়া চোখে তাকাতেই আর সাহস পায়নি জোর করার। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সে এখানকার ধান খেতে দেখতে পেল। জঙ্গলের রাস্তা পার করে উন্মুক্ত প্রান্তে এগিয়ে যেতেই শেষ বিকালে রোদ এসে পড়ল তার সারা গায়ে। এই মুহূর্তে তেমন কোনো মানুষ নেই। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ও খেয়াল করলো ওপাশ থেকে কেউ একজন এগিয়ে আসছে। একটা মেয়ে, কলাপাতা রঙের শাড়ি পরা, মাথা নিচু করে কি যেন খুঁজছে বারবার। একটু সচেতন হতেই নীরদ লক্ষ্য করলো এটা সেই মেয়েটা। নামটা কি যেন? সুরসুরি। ধ্যাত, এটা কি অদ্ভুত নাম এলো ওর মাথায়। মেয়েটা এবার হাঁটু গেড়ে বসে পড়েছে, মাটিতে হাত নেড়ে নেড়ে পাগলের মতো কিছু একটা খুঁজছে। কি ভেবে একটু এগিয়ে যেতেই নীরদের জুতার নিচে কিছু একটা বিঁধে গেল। তাকাতেই দেখলো একটা নূপুরের মতো। সে ঝুঁকে ওটা হাতে নিয়ে দেখতে লাগলো। টুংটাং শব্দ না হওয়ায় বুঝতে পারলো না ওটা আসলে কি, তবে স্বর্ণের কিছু একটা ঠিকই বুঝে ফেললো। চট করে তার মাথায় এলো, মেয়েটা এটাই খুঁজছে নাকি। শর্বরীর মাথা কাজ করছে না, এসব অঘটন ওর সাথে কেন ঘটে। একটু আগে বন্ধুদের সাথে শাড়ি পরে এখানে এসে ছবি তুলে গেছে। ফেরার পর লক্ষ্য করে ওর পায়ের পায়েলটা নেই। শখ করে এবার নিয়ে এসেছিল পায়েলটা। সবাই আগে প্ল্যান করেছিল এখানে এসে শাড়ি পরে ছবি তুলবে। ও সে আশাতেই ওর পায়েলটা নিয়ে এসেছিল। সবসময় তো আর পরা হয় না, আজ একটু পরলো আর আজই হারিয়ে ফেললো। শর্বরীর কান্না পাচ্ছে। দাদু মারা যাওয়ার আগে ওদের 3 বোনকে 3টা সোনার পায়েল গড়িয়ে দিয়েছিলেন। দাদুর শেষ স্মৃতি ওর কাছে ওটাই তো ছিল। তাছাড়া মা জানতে পারলে কি হবে। এদিক সেদিক যত খুঁজছে পাচ্ছেই না। হঠাৎ ওর চোখ পড়ে নীরদের উপর। বিপদের উপর আরেক বিপদ। অন্য সময় হলো পাশ কাটিয়ে চলে যেত, এখনও কোথাও যেতে পারছে না। পায়েলটা কেউ নিয়ে গেলে তো আর পাওয়া যাবে না। এই অল্প সময়ের মধ্যে কেউ নিশ্চয়ই নেয়নি, আর একটু ভালো করে খুঁজতে হবে। নীরদ ওর দিকে এগিয়ে আসছে বুঝতে পেরে ও সরাসরি নীরদের দিকে তাকালো। তারপরই ওর চোখ পড়ল নীরদের হাতে, সাথে সাথে ওর মুখে হাসি ফুটে উঠল। ওই তো পায়েলটা। ও নিজেই এগিয়ে গিয়ে বলল, এটা আমার পায়েল। নীরদ ভ্রু কুঁচকে ফেলল। তাহলে এটার নাম পায়েল। শর্বরী ছো মেরে ওটা নিয়ে নিতে চাইলে নীরদ হাতটা সরিয়ে নেয়। শর্বরী অবাক চোখে তাকাতেই সে বলল, প্রমাণ কি? আমি বলছি আপনার বিশ্বাস হচ্ছে না? আপনাকে তো বিশ্বস্ত কেউ বলে আমার মনে হচ্ছে না। দেখুন, আমি এখন একদমই ঝগড়া করার মুডে নেই। আমি আছি। আপনি প্লিজ আমার জিনিস আমাকে দিয়ে দিন। আপনার জিনিস, সেটার প্রমাণ দিন। দিয়ে দিচ্ছি। আমি তো বলছি। তাই তো দিচ্ছি না, অন্য কেউ হলে দিয়ে দিতাম। শর্বরী এবার ভীষণ রেগে গিয়ে কিছুটা তেতে এসে বলল, আপনি বোঝাতে কি চাইছেন? নীরদ আরেকটু এগিয়ে এসে বলল, আপনি বুঝেছেন কি? শর্বরী নীরদকে এত কাছে দেখে একটু ভরকে গেল। 2 পা পিছিয়ে গিয়ে বলল, এটা সত্যিই আমার, আমি মিথ্যা বলছি না। মিথ্যে যে বলছে না তা নীরদও ভালো করে জানে, তবে মেয়েটাকে এমন নাজেহাল করতে তার ভালো লাগছে। তাদের কথার মাঝখানে সেখানে আরফিন উপস্থিত হলো, সাথে কিছু ছেলে নিয়ে। শর্বরীকে দেখতে পেয়ে এগিয়ে এলো। আরে আপনি এখানে কি করছেন?
সরবরি বিরক্ত হলো, এখানে কি করছে সেটার কৈফিয়ত ওই লোককে দিতে হবে। নীরদকে দেখে আরফিন একটু অবাক হয়েছে, যদিও তবে তার সাথে কথা বলল না। সরবরি নীরদের দিকে তাকালো, সে আরফিনের দিকে তাকিয়ে আছে। আরফিন তাকিয়ে আছে সরবরির দিকে। সরবরি কিছু বলছে না দেখে আবার প্রশ্ন করলো, অরিন কোথায়? আপনি এখানে একা? অরিনও আছে, আমি একটু এদিকে হাঁটতে এসেছি। সন্দেহ হয়ে আসছে, চলেন আপনাকে দিয়ে আসি। লাগবে না, আমি একা যেতে পারবো। এই রাস্তায় একা যাওয়াটা ঠিক হবে না। সরবরি কিছু বলতে নিবে তার আগেই অরিনের গলার আওয়াজ শুনতে পেল। সরবরির নাম ধরে ডাকছে। তাকে দেখতে পেয়ে সরবরি আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে আসে। সরবরি চলে যাওয়ার পর আরফিনের কিছুক্ষণের নীরদের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। নীরদও চলে আসবে তখন খেয়াল করলো পায়েলটা তার হাতের মুঠোয়। ওহ, মেয়েটাকে ফিরিয়ে দেওয়া হয়নি। সকাল থেকেই সরবরি বারবার ফিহাকে তাড়া দিচ্ছে, ব্যান্ডেজ বদলাতে হবে, তাড়াতাড়ি ক্লিনিকে যাওয়া দরকার। অরিন যদিও বলেছে দুপুরের দিকে ও নিয়ে যাবে। সরবরি জোর করে ফিহাকে নিয়ে এলো। অরিন যেহেতু তখন রান্না করছিল তাই ও যেতে পারল না। ঐশী আর শিনিম যেতে চাইলে ওদের বলল অরিনের সাথে থাকতে। ফিহাকে নিয়ে ও যখন ক্লিনিকে এলো তখন তেমন একটা ভিড় নেই। ডক্টর রোকসানা বাইরে বসা ছিলেন। ওনার কাছে ফিহাকে বসিয়ে রেখে ও ওয়াশরুমে যাওয়ার নাম করে ভেতরে ঢুকলো। ভেতরে কাউকে দেখতে না পেয়ে যখন বেরিয়ে আসবে তখন পেছন থেকে শুনতে পেল, কি খুঁজছিলেন? নীরদ এতক্ষণ ভেতরে একটা বেডে শুয়েছিল। সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল তার। রোকসানা আর ফারহান আজকে তাকে রেস্ট নিতে বলেছে। সে বলেছে 1 ঘন্টা ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তাই ভেতরে রোগীর বেডে শুয়ে পড়ে। ঘুম থেকে উঠে ও দেখতে পায় কেউ একজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ও তাড়াতাড়ি উঠে এসে দেখলো ওটা আর কেউ নয়, সরবরি। ঘাড় মালিশ করতে করতে ও এগিয়ে এলো সরবরির দিকে। সরবরি বলল, আমার পায়েল কোথায়? আপনার যে সেটা এখনো প্রমাণ করেননি। আশ্চর্য, আপনি আমাকে অবিশ্বাস কেন করছেন? টাকা পয়সার দামি জিনিসের ব্যাপারে আপনাকে বিশ্বাস করা যায় না। আমি আপনার টাকা দিয়ে দিব, আই প্রমিস। ওই দিন রাগ করেই বলেছি ওইসব। আমি তো আপনার টাকার ব্যবস্থা করছি, আপনি কিছুদিন অপেক্ষা করুন, আমি সত্যিই দিয়ে দেব। আগের যুগের জমিদারের মতো এইভাবে আমার জিনিস আপনি আটকে রাখতে পারেন না। আপনার জিনিস সেটা আমি বিশ্বাস করব কিভাবে? এটা অন্য কারও হতে পারে। আপনি অন্য কারো জিনিস হলেও এভাবে রেখে দিতে পারেন না। মসজিদে দিয়ে দেব। ওটা আমার, আমি বলছি তো। আপনি এরপরও এমন কেন করছেন? নীরদ কিছু বলল না, এগিয়ে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। সরবরি নিজের ফোন ঘেটে ঘেটে কালকের তোলা একটা ছবি বের করলো। ওখান থেকে পায়েলটা একটু বোঝা যাচ্ছে। ও জুম করে নীরদের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখুন, ওটা আমার পায়েল ছিল, আপনি দেখুন। নীরদ তাকালো, সাথে সাথেই ও কাশি দিয়ে উঠল। সরবরি বুঝলো না কাশের কি আছে। দেখলেন তো? নীরদ ওর দিকে তাকিয়ে বলল, দেখলাম, কিন্তু এভাবে কাজ হবে না। সরবরি এবার রাগ সংবরণ করতে পারল না, চেঁচিয়ে উঠল, কেন হবে না? এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। নিজের চোখের সামনে স্ক্রিনটা আনতে সরবরি স্তব্ধ হয়ে গেল। ওর আপাতমস্তক কেঁপে উঠল। নীরদের অযথা কাশের কারণটা স্পষ্ট হলো। ও একটু আগে নীরদের নিজের উন্মুক্ত কোমরের ছবি দেখিয়েছে। গত সপ্তাহে এই ছবিটা তুলেছিল। ওর কোমরে র্যাশ হয়েছিল, চুলকাতে চুলকাতে একদম লাল হয়ে গিয়েছিল এক পাশ। ওর মামাতো বোন মেডিকেল কলেজে পড়ে, তাকে বলতেই সে বলেছিল ছবি তুলে পাঠাতে। ও কথা মতো পাঠায়। এরপর আর ডিলিট করতে মনে ছিল না। এই ছবিটা একদম কালকের ছবিটার পরে ছিল। ওর হাত লেগেই তখন ওটা সরে এটা স্ক্রিনে চলে আসে। ওর এত লজ্জা লাগলো, সে আর দ্বিতীয়বার ফোনটা নীরদের সামনে তোলার সাহস হলো না। ও মাথা নিচু করে বলল, এটা ভুল করে হয়ে গেছে, আমার ওরকম কোনো ইন্টেনশন ছিল না, আই সোয়ার। নীরদ মাথা নাড়ালো। এরপর কাগজে কিছু লিখতে লাগলো। সরবরি বুঝলো আর আশা নেই। যা, পায়েলটার সাথে সাথে মান সম্মানও গেল। ও চলে আসতে নিলেই নীরদ ডাকলো, এই যে আমি কিন্তু যেতে বলিনি। দরকার নেই আর, আপনি পায়েলটা রেখেই দিন। নীরদ এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। একটা কাগজ ওর দিকে বাড়িয়ে দিল। সরবরি অবাক হয়ে তাকাতেই বলল, প্রেসক্রিপশন র্যাশের জন্য।
সর্বরী চোখ বড় বড় করে নীরদের দিকে তাকাতেই সে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। একজন ডাক্তার হিসেবে আমি শুধু রোগীর রোগটাই দেখি, বডি না। ফিহা সর্বরীর খোঁজে ভেতরে এসে ওকে আর নীরদকে একসাথে দেখে বেশ অবাক হয়। ওকে দেখে সর্বরী অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়। ফিহা এগিয়ে এসে জানতে চাইল। এখানে কি করছিস? আর কোনো উপায় না পেয়ে সর্বরী চটজলদি নীরদের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে বলে, প্রেসক্রিপশন নিতে এসেছি। তোর আবার কি হলো? তেমন কিছু না, চল যেতে যেতে বলবো। এরপর ও জোর করে ফিহাকে নিয়ে বেরিয়ে এলো। নীরদ এখনও সেখানে দাঁড়িয়ে ছিল। ও ভেবেছিল পায়েলটা দিয়ে দেবে, কিন্তু মেয়েটা আজও পালিয়ে গেল। নীরদের মনে হলো পালানো ছাড়া আর কোনো কাজ ও ভালো পারে না। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ আর বাইরে বের হতে ইচ্ছে করছে না। তাই সকালের নাস্তা সেরে হুমায়ুন আহমেদের এই মেঘ রৌদ্রছায়া বইটা নিয়ে সর্বরী বারান্দায় এসে বসে। একটু পরে মাজিদের মা এসে চা দিয়ে গেল। যাওয়ার আগে বলল, বড় আফা, আজকা কি সুন্দর বৃষ্টি দেখছেন? আপনারে আমারে একটু কন খিচুড়ি রান্না করবার জন্যে। সর্বরী বই থেকে মুখ না তুলেই বলল, খিচুড়ি খেতে ইচ্ছে করছে না মাজিদের মা। তো কি খাইবেন? ভাতই খাবো। মাজিদের মা ভেংচি কেটে নিচে এসে সর্বরীর মাকে বলল, বড় আফায় খিচুড়ি রান্না করবার জন্য কইছে, সঙ্গে বেগুনি ভাজতেও কইছে। বই পড়তে পড়তেই একটা সময় হুট করে সর্বরী নীরদের কথা মনে পড়ে গেল। সেদিনের পর লোকটার সাথে আর দেখা হয়নি। লজ্জার সংকোচে পরের দিন ক্লিনিকে না গেলেও ফিরে আসার দিন ঠিকই যায়। গিয়ে জানতে পারে নীরদ নেই, চলে গেছে। তার কেন যেন খুব খারাপ লাগলো। বাড়ি ফেরার পথে সবার সাথে হাসি তামাশায় আর যোগ দিতে পারল না। সেখান থেকে আসার 2 মাস হয়ে গেছে। এর মধ্যে অরিনের বিয়ে হয়েছে, সে দেশও ছেড়েছে। তবুও সর্বরী এখনও সেই দিনেই পড়ে আছে। সেদিন নীরদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী সে মেডিসিন ক্রিম এনে ব্যবহার করেছে। র্যাশ দেখা গেল 1 সপ্তাহের মধ্যেই গায়েব। মনে মনে নীরদকে সে এর জন্য যে কতবার ধন্যবাদ দিয়েছে। ওহ, আরেকটা কাজও করেছে। নীরদের টাকা শোধ করার জন্য ও একটা চাকরি নিয়েছে। প্রথমে 20,000 টাকা বেতন দেখেও খুব খুশি হয়েছিল যদিও, কিন্তু কাজের চাপে এখন ওর নাজেহাল অবস্থা। আগের কিছু টাকা আর 1 মাসের বেতনের পুরোটা দিয়ে গত সপ্তাহে সে 40,000 টাকা নীরদের চেম্বারে রেখে এসেছে। তা করতেও অবশ্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। চেম্বারের সহকারীটাও কোনোভাবেই তাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। এভাবে এতগুলো টাকাও একজনের হাতে ফেলে আসা যায় না। তাই সে উপায় না পেয়ে টাকাগুলো একটা গিফট বক্সে করে নিয়ে পরের দিন আবার যায়। নীরদ না থাকা অবস্থাতেই সে গিয়ে বক্সটা ওই লোকের কাছে দিয়ে বলে, এটা ওনাকে দিবেন, সাবধানে রাখবেন, কিন্তু কাচের জিনিস ভেঙে গেলে আপনাকে জরিমানা দিতে হবে। লোকটা বক্স হাতে নিয়ে ভেতরে রেখে আসা পর্যন্ত দাঁড়িয়ে রইল। এতগুলো টাকা ওর জীবনের প্রথম রোজগার। এভাবে কিভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে আসতে পারে? সামনের মাসে আবারও টাকা পাঠাবে, সেটাও ওই বাক্সের মধ্যেই একটা চিরকুট লিখে দিয়েছে। ইমার্জেন্সি থেকে বের হয়ে নীরদ চেম্বারের দিকে যাচ্ছিল। সরকারি সেলিম এগিয়ে এসে বলল, আজ আবারও একটা বাক্স দিয়ে গেছে মেয়েটা। নীরদ কিছু বলল না, একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকলো। প্রথমে তার চোখ পড়ল গিফট বক্সটার উপর। আজকে আবারও, ওহ, আজ তো 10 তারিখ। চিরকুটে সেবার রানী লিখে দিয়েছিলেন প্রতি মাসের 10 তারিখ অল্প অল্প টাকা শোধ করবেন। তিনি নাকি সর্বোচ্চ চেষ্টা করবেন এ বছরের মধ্যেই সবটা ক্ষতিপূরণ দিয়ে দিতে। নীরদের হাসি পায়, তবে জোর করে আটকে রাখে। বোকা মেয়ে, অযথা কষ্ট করছে। নীরদ চিরকুট বাদে টাকাগুলো ছুঁয়েও দেখেনি। যেভাবে ছিল সেভাবে ড্রয়ারে রেখে দিয়েছে। তবে এই বক্সটাও খুলে দেখল চিরকুট আছে কিনা। না, নেই। এবার আর কোনো চিরকুট না পেয়ে তাকে হতাশ হতে দেখা গেল। মেয়েটার হাতের লেখা চমৎকার। গুটি গুটি অক্ষরে লেখার দিকে সেদিন ও কতক্ষণ যে তাকিয়েছিল। সুযোগ পেলেই একটু পরপরই দেখছিল, এখনও দেখছে। ও ঠিক করলো মেয়েটার এমন কাজের জন্য ও এবার শাস্তি দেবে, বড় ধরনের শাস্তি দেবে। টাকার গরম দেখাচ্ছে, তাও আবার কাকে? নীরদকে। সর্বরী হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে।
এই সময়ে নীরদ ডিউটিতে থাকে। আগে 2বার এই সময় টাকাটা দিয়ে গেছে, কিন্তু আজ ওর কাছে কেমন যেন লাগছে, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সেই সাথে ভয়ও পাচ্ছে, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। ধীর পায়ে নীরদের চেম্বারের সামনে এসে দাঁড়াতেই সেলিম দাঁত কেলিয়ে হেসে ফেলল, বলল, আজ আবারও উপহার নিয়ে আসছেন? সরবরি মাথা নাড়ালো। সেলিম দরজা থেকে সরে গিয়ে বলল, আজকে তাহলে আপনিই যান, ভেতরে গিয়ে রেখে আসেন। সরবরি অবাক হলো। এই লোকটাকে ও চিনতে অসুবিধা হচ্ছে। এই লোককে সেদিন এত মিনতি করেও ভেতরে ঢুকতে পারেনি, আজ কিনা স্বেচ্ছায় পথ ছেড়ে দিচ্ছে ভেতরে যাওয়ার জন্য। ওর মন আচানক করতে লাগলো, কিন্তু কী ভেবে ভেতরে ঢুকলো। ও ভিতরে ঢুকতে বাইরে থেকে খট করে দরজা বন্ধ করে দেয় লোকটা। সরবরি আটকে ওঠে, দরজায় নব ধরে টানাটানি করতে লাগলো। কাজ হলো না। ও কয়েকবার চেঁচিয়ে লোকটাকে ডাকলো, না, সাড়া মেলেনি। ভয় আতঙ্কে ওর গলা শুকিয়ে আসে। তখনই ও লক্ষ্য করে ওর পেছনে দাঁড়িয়ে আছে নীরদ। এবার ওর অবস্থা একদম প্রথম দিনের মতো হয়। আজ থেকে আবারও নীরদকে সে ভয় পায়, এত ঘাবড়ে যায় যে ওর হাত পা অবশ হয়ে আসে। আরও 2-4 বার ব্যর্থ চেষ্টা করলো দরজা খোলার। নীরদ বলল, ভয় নেই, আটকে রাখবো না সারা জীবনের জন্য। সারা জীবন তো দূরের কথা, এক মুহূর্তের জন্য আটকে থাকতে চাই না। দরজা খুলতে বলুন এক্ষুনি। নীরদ খেয়াল করলো মেয়েটার গলা কাঁপছে, অসম্ভব। সে একটু এগিয়ে যেতেই চোখ তুলে তাকালো সরবরি। শক্ত গলায় বলল, একদম কাছে আসার চেষ্টা করবেন না। এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার কারণে সরবরির চোখ দুটো দেখতে পায়নি নীরদ। এবার মাথা তুলে তাকানোতে সে দেখল সরবরির চোখ দুটো লাল হয়ে উঠেছে, চোখ ছলছল করছে, যে কোনো মুহূর্তে কেঁদে দিতে পারে। সে অবাক হয়, মেয়েটা এত ভয় কেন পাচ্ছে। হঠাৎ করে তার মাথায় এলো মেয়েটা প্রথম থেকেই তাকে এত ভয় পায়। নীরদের রাগ হলো, সে কি দেখতে ভয়ানক কুৎসিত কিছু? ও আরেকটু কাছে এসে দাঁড়ালো সরবরির, বলল, তুমি আমাকে এত ভয় কেন পাও? আমি কি তোমাকে বকেছি বা মেরেছি? সরবরি কিছু বলল না। নীরদও আজ রাগ সামলাতে পারছে না, ও ধমকে উঠল। বলো। সরবরি দ্রুত মাথা নাড়তে লাগলো, না, এমন কিছু করেনি। তবে কেন কেন সে নীরদকে ভয় পাচ্ছে? আমি তোমাকে বলেছি টাকা দিতে, আমাকে চেয়েছিলাম ক্ষতিপূরণ। সরবরি আবারও মাথা নাড়াতেই নীরদ ওর ডান হাতের কবজি ধরে টেনে আনলো আরেকটু কাছে, বলল, কথা বলো। মাথা নাড়ছো কেন? তুমি বোবা, কথা বলতে জানো না? ও না। সরবরি সর্বোচ্চ শক্তি খাটিয়ে হাতটা ছাড়িয়ে নেয়, তবে এবার ওর চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। নীরদ একটু নরম হলো, একটু দূরে সরে দাঁড়ালো, বলল, টাকাগুলো নিয়ে যাও, আর কখনো টাকা নিয়ে আসবে না। ওটা দিতে আমি বাধ্য, আপনি না বললেও। নীরদ খেয়াল করলো ও নরম হওয়াতে সরবরিও এবার গরম হলো। বাহ, বেশ ভালো। নীরদ এটাই চাইছিল। এই মেয়েটা এমন কান্নাকাটি করবে চিসকাদুনের মতো, তা তো কখনো কল্পনাও করেনি। আমি নিতে চাইছি না। তবু আমি দেব। এবার আপনি নিবেন কি ফেলে দিবেন সেটা আপনার হাতে। জেদ করো না। তুমি কি করে বলবেন না আমাকে? আমি পছন্দ করছি না ব্যাপারটা। আমার ইচ্ছা আমি বলবো। এবার তুমি পছন্দ করছো কি করছো না সেটা তোমার ব্যাপার। সরবরি বুঝলো ওর কথার জালে ওকেই ফেলছে। লোকটা আস্ত শয়তান, যেমনটা দেখায় বাইরে তেমনটা না। সরবরি মনে হচ্ছে প্রত্যেক সাক্ষাতে ও লোকটাকে একটু একটু করে চিনতে পারছে, জানতে পারছে। সরবরি টাকাটা বের করে ডেস্কের উপর রাখতেই নীরদ বলল, আমি বারণ করেছিলাম। আমিও শুনতে বাধ্য নই। বেশ, তবে তাই হোক। টাকা দিচ্ছ দাও, আমি নেব, কিন্তু সেই সাথে আরেকটা জিনিসও একেবারের জন্য নিয়ে নেব। সরবরি বুঝতে পারল না নীরদের কথা। ও তাকিয়ে রইল নীরদের দিকে। নীরদ সামান্য হেসে পকেট থেকে পায়েলটা বের করলো, বলল, ভেবেছিলাম ফিরিয়ে দেব, তবে এখন সিদ্ধান্ত নিয়েছি আর দেব না। ওটার আশা আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, তাহলে তো আর কোনো চিন্তা রইল না। এটা আমার। পারবেন না, পড়াবো। কাকে? সেটা ব্যক্তিগত ব্যাপার। সরবরি তেরে এসে বলল, ওটা আমার। তুমি তো বললে ওটার আশা আর করো না। এটা আমার দাদু দিয়েছিলেন আমাকে, আমার অনুভূতি জড়িয়ে আছে। তবে নাও, আমি দিতেই চাইছি। টাকাগুলোর সাথে এটাও ফিরিয়ে দিচ্ছি, নিয়ে যাও।
সর্বরী মনে হলো নীরদকে করুণা করছে। কেন যেন ওর সেই মুহূর্তে এত খারাপ লাগছিল। নানান উদ্ভট পরিকল্পনা করে সে টাকার সাথে সাথে পায়েলটাও ছেড়ে এলো আজীবনের জন্য। সর্বরীর মনটা আজ খুব ভালো। এই মুহূর্তে ওর হাতে গত মাসের বেতনটা রয়েছে। কাজে ঢোকার 2 মাস পরই ওর কাজ দেখে কোম্পানি খুশি হয়ে এরপর থেকে 5,000 টাকা বাড়িয়ে দেয়। সর্বরী দিনের পর দিন ভীষণ পরিশ্রম করেছে, কোনোভাবেই কাউকে ছাড় দেয়নি ওর কাজ নিয়ে প্রশ্ন তোলার জন্য। এখন পর্যন্ত কর্মক্ষেত্রে সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে পেরেছে। এছাড়া বেশ কয়েক মাস এখানে চাকরি করার পর এখন এখানকার মায়ে পড়ে গেছে। ভেবেছিল নীরদের সবটা টাকা শোধ করার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কিন্তু আজকে সেই দিনে এসে আর ওর ইচ্ছেটা কাজ করছে না। চাকরি করে স্বাবলম্বী হতে পেরেও বুঝতে পেরেছে যে একটা মানুষের নিজের পায়ে দাঁড়ানো কতটা দরকার। একসময় টিউশন করেছে শখের বশে, তবে এই চাকরিটা করেছে প্রয়োজনে। তাই তখন অত ভালো করে না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারছে প্রয়োজনের সময় কাজে আসা এই চাকরিটা এভাবে পায়ে ঠেলে চলে যাওয়া উচিত হবে না, বরং এখান থেকে নতুন করে শুরু করবে আবারও নিজের জন্য, নিজের আপনজনদের জন্য উপার্জন করবে। ওর আফসোস হয় প্রথম বেতনটা পরিবারের সাথে ভাগ করে নিতে পারেনি, এমনকি এখন পর্যন্ত তো কিছুই করতে পারেনি তাদের জন্য। একটা চাকরি করছে অথচ সেটাও লুকিয়ে গেছে। শুধু রিমা আর অনু ছাড়া কেউ এই চাকরির ব্যাপারে কিছু জানে না। আগে ও 4টা থেকে 6টা পর্যন্ত 2টো টিউশনি করত, সেগুলো বাদ দিয়ে এখন 3টা থেকে 7টা পর্যন্ত চাকরি করছে। বাকিরা শুধু এটাই জানে যে নতুন করে আরেকটা টিউশনি করাচ্ছে। বাবা একদিন খুব চেঁচামেচি করছিলেন, কেন অযথা এসব করছে, শরীর খারাপ করবে, দরকার নেই। সর্বরী শোনেনি। আসলে তখন করারও তো কিছু ছিল না, তবে আজ ফিরে গিয়ে সবাইকে চাকরির কথা জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার আগে এই টাকাটা পৌঁছে দিতে হবে জায়গা মতো। তখন রাত 1:30। নীরদ গাড়ি থামায় অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের মূল ফটকে। গেটের দুপাশে বিশাল দেয়াল, উপরে কাঁটাতার, নিরাপত্তা রক্ষী। আবুল বাশার এসে লোহার গেট খুলে দিল। তার চোখে মুখে ঘুম জড়ানো ক্লান্তি। এই একটা মানুষের জন্যই প্রতি রাতে তার ঘুমের ব্যাঘাত ঘটে, কেননা এত রাত করে বাকিরা খুব কমই আসা যাওয়া করে। গাড়ি ঢুকে গেল কমপ্লেক্সের ভেতর। চারপাশটা নিস্তব্ধ, কেবল লাইট পোস্টের আলোয় বিল্ডিংগুলোর ছায়া পড়ে আছে ফাঁকা পথ জুড়ে। 12 তলা করে 6টা টাওয়ার দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। নীরদেরটা টাওয়ার 4। টাওয়ারের নিচে এসে গাড়ি থামাতেই এগিয়ে এলো আরেকজন চেনা মুখ, তাদের টাওয়ারের দারোয়ান রফিক মোল্লা। তার এক হাতে ধরা ডায়েরির চেয়ে সামান্য ছোট আকৃতির একটা বক্স, যার উপর গুটি গুটি অক্ষরে নীরদের নাম লেখা। সেই হাতের লেখাটা নীরদের অপরিচিত নয়। রফিক মোল্লা কিছুটা হেসে নীরদের দিকে বাক্সটা এগিয়ে দিল। নীরদ কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থেকে এরপর হাতে নিল। অস্তিত্বে অনর যেদি মেয়েটার উপর তার রাগ হয়। কি শুরু করেছে মেয়েটা? সেদিনের পর থেকে হাসপাতালে টাকা না পাঠালেও কিভাবে যেন এখানকার ঠিকানা জোগাড় করে এখানে টাকাগুলো দিয়ে যাচ্ছে। নীরদ এখন আর তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। প্রতি মাসে এমন একটা বাক্স আসে, ও সেটা নিয়ে রেখে দেয় কাভার্ডে। লিফটে চেপে 7ম তলায় উঠল নীরদ। দরজার সামনে এসে কোড টাইপ করতেই বিপ শব্দে খুলে গেল ডিজিটাল লক। ঘরের ভেতরে অন্ধকার, কেবল বারান্দা থেকে আসা শহরের আলোয় আবছা দেখা যাচ্ছে ঘরের আসবাবপত্রগুলো। বাক্সটা টেবিলের উপর রেখে সে চেয়ার টেনে বসলো। টাকা না ধরলেও প্রতিবারই সে বাক্সটা খোলে, ওই যে একটা চিরকুটের আশায়, আর প্রতিবারই হতাশ হয়। এবার খুলতে খুলতে ভাবলো যে কিছু নেই, তবে খোলার পর দেখা মিলল বহুল প্রতীক্ষিত সেই চিরকুটের। তার চোখে অন্যরকম এক দ্রুতি ছড়িয়ে পড়ল সাথে সাথেই। দ্রুত হাতে নিয়ে দেখলো তাতে লেখা, আপনার নট টু মাচ টাকা শোধ করতে আমার টু মাচ সময় লেগে গেছে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে স্বস্তি এতটুকুই, আজকের পর থেকে আমার আর আপনার মধ্যে আর কোনো দেনা পাওনার সম্পর্ক থাকছে না। আর খুশি এই নিয়েই
ভবিষ্যতে আপনাকে আর দেখা তো দূরের কথা, আপনাকে মনে রাখার ঝামেলাটুকুও আর পোহাতে হবে না। ঠিক যতটা না প্রফুল্ল মনে সে চিরকুটটা পড়তে নিয়েছিল, পড়া শেষ হতেই সে স্থানে তার চেয়েও বেশি ক্রোধ নেমে আসে। চিরকুটটা শক্ত করে মুঠোয় চেপে ধরে। এই মুহূর্তে সর্বরীকে সামনে পেলে হয়তো ওকে জানে মেরে দিত। ও কি ভেবেছে নীরদ ওকে দেখার জন্য তরপাচ্ছে? কখনোই না। নীরদ কখনোই কারোর আশা করে না। মেয়েটা যদি এমনটা ভেবেও থাকে তবে সে নিশ্চিত একটা ভুল ভ্রান্ত ধারণায় বাস করছে। সর্বরীরা সবাই এসেছে ওর ফুপু বাড়িতে। আজ ওর ফুপাতো ভাই তাশরিফের ছেলের জন্মদিন। বেশ কিছুদিন আগেই ফুপু দাওয়াত দিয়ে রেখেছেন। সর্বরী যাবেন না বলার বাকিরাও যেতে চাইছিল না, তবে সকাল থেকে ফুপুর কলে অতিষ্ঠ হয়ে আর টিকতে পারল না। দুপুর হতে না হতেই তৈরি হয়ে চলে এলো ওরা। শুধু 4 জন আর মাজিদের মা এসেছে। বড়রা সবাই বিকালে আসবে। ফুপুর অতিরিক্ত চেঁচামেচিতে ওদের আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, নয়তো একসাথে আসা হতো। মাজিদের মা এসেছে থেকে মুখ লটকিয়ে রাখছিল। ফুপুর সামনে পড়তেই কাজ করতে বলবে এই ভেবে। তবে রামিসা চৌধুরী তাকে দেখেও কথা বললেন না। এখনও রেগে আছেন তা স্পষ্ট। মাজিদের মা সেটা নিয়ে ভাবলেন না। ফুপুর কাছ থেকে মুক্তি মিলেছে এই ভেবেই তিনি 2 গ্লাস শরবত খেয়ে নিলেন। বিকেলের দিকে দেখা গেল সব অতিথি আসতে লাগলো। ফুপুদের বাড়ির গার্ডেনে বিশাল আয়োজন করা হয়েছে। ওখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সর্বরী, অনু আর রিমা খোকনকে মাজিদের মায়ের কাছে দিয়ে চারদিকে হেঁটে হেঁটে দেখছিল। সাদা আর নীলের মধ্যে সুন্দর করে সবটা সাজানো। বেশ টাকা খরচ করা হয়েছে, যেটা এক ঝলক দেখেই বোঝা যায়। একটু পরেই সর্বরীর বাবা মা চাচা চাচি সবাই চলে এলেন। মায়েদের আড্ডায় মশগুল থাকতে দেখে ওরাও সেদিকে গেল। ফুপুকে দেখা গেল সবার মাঝখানে বসে কথা বলছে। বাকিরা সব শুনছেন। সর্বরী এগিয়ে যেতেই ফুপু বললেন, এই তোর পায়েল কই? সর্বরী আটকে উঠল সঙ্গে সঙ্গেই। এতদিন যেটার ভয় ছিল সেটাই হলো। ফুপুর হঠাৎ পায়েল নিয়ে পড়ার কি দরকার ছিল? এখনও মিথ্যা বলবে কি করে? মিথ্যা কথাও বলতে পারে না। যদি চেষ্টা করে তখন আবার সেই কথা সুন্দর গোছালো হয় না, তাই ধরা পড়ে যায়। বাড়িতে ফুপু। বাড়িতে কেন? ওরা দুজন পড়েছে, কি সুন্দর লাগছে। তুই কেন পড়িসনি? সর্বরীর মা হঠাৎ কি মনে করে বলল, তোর পায়েলটা অরিন্দের গ্রামে যেতে যে নিলি, এরপর থেকে তো আর দেখিনি মনে হয়। এরপর আর পড়া হয়নি, তাই দেখুনি। ফুপু চেঁচিয়ে উঠলেন, কোথাও হারিয়ে ফেলেছিস নাকি? তোর চোখ মুখ দেখে তো আমার সন্দেহ হচ্ছে। না না, বাড়িতেই আছে, বাড়ি গিয়ে দেখাবো। সর্বরী ঘামছে। এখানে এখন আর থাকা ঠিক হবে না। আর একটু চাপ পড়লে হয়তো পেট থেকে সত্যি কথা বেরিয়ে আসবে। ও বাথরুমে যাওয়ার নাম করে সেখান থেকে সরে এলো। দোতলায় যেতেই ওর দেখা হলো তাশরিফের বউ মোহনার সাথে। ওকে দেখে হেসে এগিয়ে এসে বলল, কোথায় ছিলে? নিচে গিয়েছিলাম। তোমাদের জন্য পুডিং নিয়ে সেই কখন রুমে রেখে এসেছি। কাউকে খুঁজে পাচ্ছিলাম না। সবাই নিচে? হ্যাঁ, সবাই নিচে। আচ্ছা, আমি ডেকে আনছি। তার প্রয়োজন নেই, আমি নিচে যাচ্ছি, ওদের পাঠিয়ে দেব। তুমি যাও, ঘরে গিয়ে বসো। খুব ঘেমে গেছো। আজকে এত গরম পড়বে ভাবতে পারিনি। গত 2 দিনও কি সুন্দর আবহাওয়া গেল। সর্বরী রুমে যাওয়ার সময় লিভিং রুম থেকে অনেকগুলো গলার আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়ল। কৌতূহলী দৃষ্টিতে তাকাতেই দেখল তাশরিফ সেখানে। কথাবার্তা শুনে বুঝতে পারল এরা তাশরিফের বন্ধু। চলে আসবে তখনই একজনের উপর ওর চোখ পড়ে। নীল শার্ট পরা মানুষটাকে পেছন থেকে দেখতে কেমন চেনা চেনা মনে হতে লাগলো, কিন্তু পরক্ষণেই মনকে বোঝালো যাকে ভাবছে এটা কখনোই সে হতে পারে না। আজকাল লোকটাকে নিয়ে বেশি ভাবছে, তাই এখন যাকেই দেখছে তাকে সে মনে হচ্ছে। ও বিড়বিড় করতে করতে রুমে চলে এলো। সন্ধ্যায় কেক কাটার সময় সবাই নিচে গার্ডেনে উপস্থিত হলো। সর্বরী জামা বদলে আসে। অনু আর রিমা একদম সামনে দাঁড়িয়ে ছিল। ওর অত সামনে যেতে ইচ্ছে করছিল না, তাই পেছনে একটা টেবিলে গিয়ে চেয়ার টেনে বসলো। কেক কাটা হলে সবার সাথে সাথে সেও হাততালি দিতে লাগলো। এরপর আশেপাশে চোখ বুলাতেই হঠাৎ দম বন্ধ হয়ে আসে। মাত্রই নীরদকে দেখছে ও। হ্যালোসিনেশন বলে মনে হচ্ছে না।
আর চোখে আবার তাকালো। না, ওটা আসলেই নীরদ। ওর থেকে 10 হাত দূরতে বুকে হাত ভাঁজ করে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। পরনে সেই নীল শার্ট, আর চোখে মুখে একরকম কঠোর নীরবতা। সর্বরী খেয়াল করলো ওর আবার ভয় লাগছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে, যেন রক্ত চলাচল থেমে যাচ্ছে একটু একটু করে। নীরদকে দেখেই এমন হয়। কেন হয় সে নিজেও জানে না। এই লোকটার সামনে দাঁড়ালেই কোথা থেকে একটা অদৃশ্য শক্তি এসে ওর শ্বাসরোধ করে রাখে। কি এমন আছে নীরদের যে এতটা ভয় পায়? নীরদের উপস্থিতি কাউকে ভয় পাইয়ে দেওয়ার মতো নয় অবশ্যই। বেচারা রয়েছে আশ্চর্য রকমের শান্ত সৌম্যতা, যা সবসময় ঠান্ডা জলের মতো স্থির থাকে। বলিষ্ঠ গড়ন, লম্বা চওড়া, পেশিবহুল শরীর, তবুও তার মধ্যে কোনো হিংসা নেই, বরং আচরণে এক ধরনের পরিমিত রাশভারী ভাব, যা কারো সম্মান এবং মুগ্ধতা দুটোই আদায় করে নিতে বাধ্য। অথচ ঠিক এই মানুষটার সামনে এলেই সর্বরীর ভেতরে কোথা থেকে যেন চাপা ভয় জেগে ওঠে। অকারণ, তবে অগ্রাহ্য করাও নয়। আর নীরদের চোখ, তার দুটো চোখে অসাধারণভাবে আকর্ষণীয়, অথচ সেই চোখের সর্বরীর ভয় সবচেয়ে বেশি। বাজ পাখির মতো তীক্ষ্ণ, স্থির, তীব্র সেই চাহনি সর্বরীর দিকে পড়তেও যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। ওর মনে হয় শিকারী ঠান্ডা তীব্র ওই দৃষ্টিটা নিখুঁত নিশানায় ছোড়া কোনো অস্ত্র, যা তাকে ভেদ করে প্রবেশ করে একেবারে গভীরে। সর্বরী বসা থেকে উঠে দাঁড়ায়। নীরদকে দেখার আগেই এখান থেকে কেটে পড়তে হবে, কিন্তু বিধিবাম, ওর কপালে বোধ হয় এটাই ছিল। নীরদ ওর দিকে ফিরে তাকালো, আর তাতেও দেখা গেল চমকে উঠতে। সর্বরী সেখানে প্রাণ গেল গেল অবস্থা হয়ে যায়। ও পা ফেলতে পারল না পর্যন্ত। ওই মানুষটার থেকে ও কেন দূরে যেতে পারছে না? কেন? নীরদ এগিয়ে আসছে ধীর গতিতে। এই সময়ে সর্বরী চাইলে পালিয়ে যেতে পারত, তবে পারেনি। যতক্ষণে ওর হুঁশ ফিরে, নীরদ ততক্ষণে ওর মুখোমুখি এসে দাঁড়ায়। সর্বরী তখনই প্রথম নীরদের ঠোঁটের কোণে হাসি দেখে। ওর মনে হলো কোথাও ভীষণ বড় ভুল হয়ে গেছে। এই হাসি কোথাও যেন ওকে ঘায়েল করে ফেলেছে। কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড, রাইট? সর্বরীর সাথে সাথেই কিছু বলল না। লোকটা মনে হচ্ছে ওর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছে। অসভ্য লোক, ইতর লোক। আপনি মনে হয় খুব খুশি হয়েছেন। অখুশি হইনি তা বলতে পারি। আপনি একদম আমার সামনে আসবেন না। নীরদ শীতল দৃষ্টিতে সর্বরীর দিকে তাকালো। মেয়েটার সমস্যা ঠিক কোথায় তার জানতে ইচ্ছে করে। ঠিক কী কারণে বারবার নীরদকে এভাবে বলছে। সেদিন চিরকুট পড়ে তার প্রচণ্ড রাগ হয়। ইচ্ছে করে সর্বরীকে বড় ধরনের কোনো শাস্তি দিতে। তারপরও আজ সর্বরীকে দেখে এক মুহূর্তের জন্য সেসব ভুলে যায়। অথচ মেয়েটা আবারও এভাবে কথা বলছে। সে সর্বরীর আরেকটু কাছে এগিয়ে গেল, বলল, আমি সামনে এলে তোমার ঠিক কি সমস্যা হয়? আপনাকে আমার ভালো লাগে না। ভালো না লাগার কারণ? সর্বরীর বুক ধরফর করছে। নীরদের দিকে তাকাতে পারছে না। তাছাড়া কীভাবেই বা বলবে যে ও নিজেও জানে না আসল কারণটা কি। নীরদ রেগে গেছে, ও তা আঁচ করতে পেরেছে। কিছু বলতে নিবে ঠিক তখনই লোডশেডিং হলো। সব কিছু অন্ধকারে ডুবে গেল। চারদিকে হইচই পড়ে গেল। সর্বরী আরও আতঙ্কিত হয়ে পড়ল। হঠাৎই অনুভব করলো ওর ডান হাতটা ধরেছে কেউ একজন। তাকে চিনতে অসুবিধা হলো না। খুব অল্প সময়ই এরপর যা হওয়ার হয়ে গেল। আলো ফিরে এলো। সর্বরী দেখল নীরদ নেই। হাতের দিকে তাকিয়ে দেখল সেই পায়েলটা যে একটু আগে খুব সযত্নে সাথে ওর হাতে দিয়ে গেছে নীরদ। একটু পরে খেয়াল করলো ওর চোখ দুটো ভিজে আসছে। এই অল্প সময়ের মধ্যেই অজানা অচেনা এক অনুভূতি জড়িয়ে পড়েছে ও, যা থেকে খুব সহজে ছাড়া পাবে না। সর্বরীর মাকে রামিসা চৌধুরী ডেকে নিয়ে এলেন এক পাশে। দূরে বন্ধুদের সাথে দাঁড়িয়ে থাকা নীরদকে দেখিয়ে বললেন, সর্বরীর মা, ওই যে দেখছো ছেলেটাকে, লম্বা সুন্দর করে, ওইটার কথাই বলেছিলাম। খুব ভালো ছেলে, ডাক্তার। আমাদের সর্বরীর জন্য আমার ওকে অনেক পছন্দ হয়েছে। রাজি থাকলে বলো, কথা আগাই। আমি কি বলবো আপা? ওর বাবা কি বলেন সেটা দেখতে হবে। সাবেরের কথা রাখো। আমার পছন্দ হয়েছে, এটাই বড় কথা। আমি এ ছেলের সাথেই আমাদের মেয়ের বিয়ে দেব।
তাশরিফের বন্ধুদের মধ্যে, এমনকি তাশরিফের চেয়েও ভালো ভদ্র মার্জিত স্বভাবের এই ছেলে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর থেকে বেটার আর পাবা না। বছরের এই সময়ের আবহাওয়া বোঝা বড় মুশকিল। এই যেমন সকালে ভীষণ রোদ, দুপুরে ঝলমলিয়ে বৃষ্টি। যেদিন দেখা যায় সকাল থেকে মেঘ করে, এই একটু পরে বৃষ্টি নামবে এমন অবস্থা হয়, সেদিন আর বৃষ্টি হয় না। ছাতা নিয়ে বের হতে বিরক্ত লাগে। তাও কয়েকদিন অনু ছাতা নিয়ে বের হয়েছে, তখন বৃষ্টি হয়নি। আজ ঝলমলে আকাশ দেখে বোঝার উপায় ছিল না বেলা গড়াতেই যে এমন ঝড় বৃষ্টি শুরু হবে। ছাতা রেখে বেরিয়েছিল, আর আজকেই কিনা এমন মুসিবতে পড়তে হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ খুঁজেও একটা রিক্সা বা সিএনজি জোগাড় করতে পারলো না। বৃষ্টির দিনে এই আরেক জ্বালা, রিক্সা কিংবা তেমন কোনো গাড়ি পাওয়া যায় না। অন্যান্য দিন না চাইলেও 20 জন এসে বলবে, আপা কই যাইবেন, অথচ আজ তাদের ডাকলেও শুনছে না। রাস্তায় মানুষও তেমন একটা নেই। ওই যে বিপদের সময় সব সময় একাই থাকতে হয়। যাত্রী ছাউনিতে বসে কোনো রকম করে বৃষ্টি থেকে না হয় বেঁচেছে, কিন্তু এভাবে একা একা আর কতক্ষণ বসে থাকা যায়। একবার ভাবলো বাড়িতে কল করবে, পরক্ষণই ভাবলো থাক, এইটুকু ঝামেলা ঠিক সামলে নিতে পারবে। তবে ওর প্রত্যাশার মতো আজ কিছুই হচ্ছে না। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ও সেটা খুব ভয় পায়। হাত পা গুটিয়ে নিয়ে এবার বাড়িতে কল করলো। অদ্ভুতভাবে তখন নেটওয়ার্কের সমস্যা দিতে লাগলো। কল ঢুকছে না কোনোভাবেই। ওর এবার কান্না করে দেওয়ার মতো অবস্থা হলো। কপালে 3 আঙ্গুল ঘষতে ঘষতে কান্না চেপে রাখার চেষ্টা করতে লাগলো। অনুর মতো ভীতু মেয়ে এতক্ষণ কান্না না করে কিভাবে ছিল সেটাই তো চিন্তার বিষয়। রিমা থাকলে হয়তো অনুকে দেখে হার্ট অ্যাটাক করতো। নিশ্চিত ঠাট্টা করে বলতো, এত সাহসী অনুকে সে কখনো দেখেনি। হঠাৎ সশব্দে সেখানে একটা কালো রঙের গাড়ি ব্রেক কষে। কালো গাড়ি থেকে খারাপ কেউ ভেবে ভয়ে আটকে উঠল অনু। গাড়ি থেকে কালো ছাতা মাথায় দিয়ে একজনকে বের হতে দেখেও আরো ঘাবড়ে গেল। তবে লোকটা যখন সামনে এলো ও চমকে উঠল। ঠিক তবে স্বস্তিও ফিরে পায়। শরৎ আলতো হেসে বলল, কেন গাড়ি পাচ্ছেন না? অনু উঠে দাঁড়ায়, কিছু বলতে পারে না, শুধু মাথা নাড়ে, যার অর্থ না, পারছে না। শরৎ বলল, আমি আপনার বাড়ির ওই দিকেই যাচ্ছিলাম, কোনো সমস্যা না থাকলে আমার সাথে যেতে পারেন, আমি ড্রপ করে দেব। অনু সাথে সাথে মাথা নেড়ে বলল, না আমি যেতে পারবো। পারবেন আমি জানি, তবে এখন রিক্সা কিংবা কোনো গাড়ি পাবেন বলে মনে হচ্ছে না। বৃষ্টির গতি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একটু পরেই এখানটায় পানি জমে যাবে। তাছাড়া অন্ধকার হয়েই আসছে, আশেপাশেও তেমন কেউ নেই, আর আপনাকে এমনভাবে একা ফেলে আমিও যেতে পারবো না। অনুর ইচ্ছে করলো জিজ্ঞেস করতে, কেন পারবেন না? তবে সেটা করলো না। ওর মনে এখন অনেকটা ভয় ঢুকে গেছে। লোকটা যা বলছে তা একটাও ভুল কথা নয়। এখন তো আর না করার উপায় নেই। ও কিছু বলল না আর। শরৎ নীরবতা সম্মতির লক্ষণ ভেবে নিল। এগিয়ে গিয়ে দরজা খুলে দাঁড়ালো। অনু চুপচাপ গিয়ে বসে পড়ল। হঠাৎ অনুভব করলো ওর বুক ধড়ফড় করছে। হার্ট অ্যাটাক করতে চলেছে নাকি? ড্রাইভ করতে করতে শরৎ আর চোখে বারবার অনুর দিকে তাকাচ্ছে। মেয়েটা ওর এত কাছে আছে তবুও কত দূরে। একটু আগে তার মেজাজ বিগড়ে ছিল। অফিস থেকে রাগারাগি করে বেরিয়েছে। ড্রাইভ করতে করতে কয়েকবার নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছিল। দূর থেকে হঠাৎ মেয়েটাকে দেখে এক মুহূর্তের জন্য মনের ভ্রম মনে হয়েছিল। কাছে আসতেই সে ভ্রম চরম সত্য হয়ে ধরা দিল। অনু বুঝতে পারছে লোকটা বারবার ওর দিকে তাকাচ্ছে। খেয়াল করে দেখলো এতে রাগের থেকেও বেশি লজ্জা পাচ্ছে সে। এখন মনে হচ্ছে না এলেই ভালো হতো। অন্তত এমন দম বন্ধ করা অবস্থায় পড়তে হয়নি তখন। বেশ কিছুক্ষণ পর ও সোজা হয়ে বসলো। না, এভাবে চলতে দেওয়া যায় না। শরতের দিকে তাকিয়ে থমকে উঠল। আপনার দৃষ্টি থাকবে সামনের দিকে, এদিক ওদিক কি দেখছেন? বাড়িতে ড্রপ করার নাম করে একেবারে উপরে ড্রপ করে দেবেন মনে হচ্ছে। শরৎ হেসে ফেলল। অনু বিরক্ত হয়ে বাইরে তাকালো। জানালার কাছ বেয়ে বৃষ্টির ফোঁটা গাড়িতে পড়ছে। দেখতে ভালো লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। শরৎ ততক্ষণে গান ছেড়েছে একটা। সকাল সকাল মা ফোন করেছিলেন
সকাল সকাল মা ফোন করেছিলেন। নীরদ কাজে ব্যস্ত, রিসিভ করতে পারেনি। একটু সময় পার হলে সে যখন কল ব্যাক করলো তখন তার মা বোধহয় খুব রেগেছিলেন। ভারী গলায় বললেন, আজকাল ভীষণ ব্যস্ত বলে মনে হচ্ছে। মাকে কল করার সময় পাও না, মা কল দিলেও রিসিভ করো না। মা, আমি সবসময় ব্যস্ত থাকি, এমনটা নতুন কিছু না। আর কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? তাশরিফের মায়ের সাথে আজকে কথা হলো তো উনি চাইছেন ওনার ভাইয়ের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করতে। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা, বিয়ে করতে রাজি তুমি? মা খুব বেশি রেগে আছেন। নীরদ বুঝতে পারল এত রেগে যাওয়ার কারণ কি হতে পারে সেটা চট করে ধরতে পারল না। বলল, তুমি তো চাইতে আমি বিয়ে করি। চাইতাম মানে? আমি এখনো চাই, তবে আমার পছন্দ করা পাত্রীর সাথে হোক, সেটাই চাই। নীরদ চোখ বন্ধ করে ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। মায়ের পছন্দ করা মেয়ে মানে ওই মেয়েটা, জেদি আত্মকেন্দ্রিক একটা মেয়ে, নিজেকে সর্বসর্বা ভাবে, সততার মূর্ত প্রতীক একেবারে। আত্মা অহমিকায় ডুবে থাকা মেয়েটাকে সে ভীষণ অপছন্দ করে। মায়ের সাথে সন্ধি করতে ইচ্ছে করলো না তার। ভালো করেই জানে এবার হ্যাঁ বললে এই বিয়ে সম্পূর্ণ করে ছাড়বেন তিনি, যা সে কোশমিন কালেও চায় না। এর থেকে অদেখা অচেনা তাশরিফের কাজিনকে বিয়ে করে নেওয়া উত্তম হবে। বরং অবিবাহিত পড়ে থাকলে ওই মেয়ের জন্য তাকে আরও ভোগান্তিতে পড়তে হবে। মায়ের সাথে বারবার তর্ক বিতর্কের সৃষ্টি হবে। তুমি হ্যাঁ বলে দাও, ওই মেয়েকেই বিয়ে করব। কি বললি তুই? ওই মেয়েকেই বিয়ে করবি? মা আবার তুইতে ফিরে এসেছেন, যাক তাও ভালো। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সে মনে প্রাণে ওই মেয়েকে ভুলতে চায়। তার এতটুকু জীবনে আজ পর্যন্ত কেউ এমন ছোট করে তাকে কিছু বলতে পারেনি, অথচ ওইটুকু একটা মেয়ে, ওর সাহস কত! নীরদকে বলেছে চোখের সামনে দেখতে চায় না, তাকে নাকি ভালো লাগে না। আর নীরদ নিজেই তো এমন মেয়েদের নিয়ে মাথা ঘামায় না। দুর্ভাগ্যক্রমে এই মেয়েটাকে নিয়ে একটু ভাবতে হয়েছে, এই যা। বিয়ে করলে এখন এখানেই করব, নয়তো আর কখনো করব না। তুমি ঠিক করো, তুমি কি চাও, ছেলের পছন্দ নাকি নিজের পছন্দ? আমি বলে রাখছি আগে থেকেই, তুমি যার কথা বলছো তাকে কোনো দিনই আমি জীবন সঙ্গিনী হিসেবে মেনে নেব না। এক শুক্রবারে বিকেলে হঠাৎ পাত্রপক্ষ দেখতে আসে সর্বরীকে। যদিও তার কাছেই কেবল ব্যাপারটা হঠাৎ মনে হলো, কেননা সে ছাড়া বাড়ির অন্য সবার হাবভাব দেখে মনে হয়েছিল সবাই জানে যে আজ এই সময় পাত্রপক্ষ আসতে পারে। সর্বরী অনু আর রিমাকে কয়েকবার জিজ্ঞেস করলেও তারা দুজন বলল না যে পাত্রপক্ষের আসার কথা তারা আগে থেকেই জানতো। আসলে ফুপুই বারণ করেছিলেন বলতে। ফুপুকে তো সবাই জমের মতো ভয় পায়, তাই কেউই এই বিষয়ে কিছু বলেনি। সর্বরী বুঝতে পারলো দুপুরবেলায় ফুপুর হুট করে আগমনের কারণটা। বাড়ির বড় মেয়ে হিসেবে বরাবরই সে অন্যদের ইচ্ছা মতেই চলেছে, মনে করেছে সবার কথা মতো চলাই তার গুরু দায়িত্ব। এখনো প্রশ্ন তোলেনি, কখনো না বলেনি। তাছাড়া তার জন্য তার পরিবার সবসময় সঠিক সিদ্ধান্তই নিয়েছে, তাই তার ভরসা আছে তাদের মতের উপর। কিন্তু আজ এই প্রথম মনে হচ্ছে একবার নিজের মনের কথা শোনা উচিত। এখন মন কি চায় তাই সে বুঝতে পারছে না, তবে এটা বুঝতে পারছে তার মনের কোণে কোথাও একজন আছে, অথচ সে কে সেটা ধরতে পারছে না। পাত্রপক্ষের সামনে বসার পর থেকে সর্বরী কেমন অসহ্য যন্ত্রণা হতে লাগলো বুকের মধ্যে। সামনে বসে থাকা অমায়িক মানুষগুলোকে কেমন বিরক্তিকর মনে হতে লাগলো। তাদের কোনো কথারই ঠিক করে জবাব দিল না, দেবেও বা কি করে? প্রশ্নগুলো তার কানে আসলেই তো। ফুপু তার এমন অদ্ভুত আচরণ দেখে পেছন থেকে 2-3 বার চিমটি কাটলেও সে টলে না। বেশ অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়ে তিনি বললেন, আসলে কি হয়েছে, ওর কাল রাত থেকে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, এখনও অসুস্থ। হঠাৎ এমন কঠিন জ্বরে একদম দুর্বল হয়ে পড়েছে মেয়ে আমাদের। নীরদের মা ছেলের উপর রাগ করে আসেনি মেয়ে দেখতে। নীরদের বাবা, চাচা, চাচি আর ওনাদের মেয়ে রাইসা এসেছে। এক দেখাতে চাচি আর রাইসা সর্বরীকে বেশ পছন্দ করে ফেলেছেন। নীরদের বাবা চাচাকেও দেখা গেল বেশ প্রসন্ন হয়েছেন। যদিও প্রথমে পাত্রীর অন্যমনস্ক আচরণ ওনাদের সবাইকে ভাবিয়ে তোলে, কিন্তু রামিসা চৌধুরীর কথা শুনে তারা স্বস্তির শ্বাস ফেলেন। নীরদের বাবা সবার উদ্দেশ্যে বললেন,
আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আপনারা রাজি থাকলে বাকি কথা এখনো যাক। সর্বরীর বাবা নড়ে চড়ে বসে বললেন, আমাদেরও অমত করার কোনো কারণ নেই। আপনাদের কোনো ডিমান্ড থাকলে? আমাদের ডিমান্ড একটাই, আপনাদের মেয়েকে খুব দ্রুত আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। এছাড়া আমরা আর কিছুই চাই না। আপনাদের মেয়েকে যত্নে রাখার জন্য আল্লাহর রহমতে আমার ছেলের সবই আছে। দয়া করে এর বাইরে কিছু বলে আমাদের আর ছোট করবেন না। সর্বরীর বাবার বুক থেকে যেন পাথর নামলো এ কথা শুনে। এমন একটা পরিবারই তো তিনি চেয়েছিলেন মেয়ের জন্য। তিনি উঠে দাঁড়াতেই নীরদের বাবাও উঠলেন। দুজনে একে অপরের সাথে কোলাকুলি করেন। এদিকে নীরদের চাচিও এসে সর্বরীকে একটা স্বর্ণের মোটা চেন পরিয়ে দিলেন। সর্বরীর মা চাচিদের দেখা গেল মিষ্টি বিতরণ করছেন সবার মাঝে। মাজিদের মাকে দেখা গেল মিষ্টির গোটা প্যাকেট নিয়েই নিজের ঘরের দিকে ছুটছেন। সর্বরীর বিয়ে লাগতে চলেছে, এই আনন্দে অনু আর রিমা দোতলায় দাঁড়াতেই নাচতে লাগলো। খোকন কিছু বুঝলো না, যদিও তবুও বড় বোনের খুশিতে লাফাতে দেখে সেও তাদের সাথে তাল মেলাতে লাগলো। সবার এত আনন্দের মধ্যে সর্বরীর চোখটা বারবার ভিজে আসতে লাগলো। কেন এত কষ্ট হচ্ছিল তা সে কোনোভাবেই বুঝতে পারল না। শুক্রবার হওয়াতে নীরদ সেদিন ছুটিতে ছিল। দুপুরে ভাত খেয়েই এক ঘুম দেয়। উঠে একদম সন্ধ্যার পর ঘুম ভাঙতেই দেখে শরৎ তার পাশে বসে টিভি দেখছে। নীরদ শোয়া থেকে উঠে বলল, তুই কখন এসেছিস? সারের মতো যখন ঘুমাচ্ছিলে তখন। জাগিয়ে দিতে পারতিস। আরে ঘুমাও ঘুমাও, সারা সপ্তাহ এত খাটুনির পর একটু বিশ্রাম নেওয়া তো তোমার প্রাপ্য। তাছাড়া সামনে আরও ব্যস্ত দিন আসছে। ঘর সংসার চাকরি সব সামলাতে গিয়ে রাতেও আর ঘুমানোর সুযোগ পাবে বলে মনে হয় না। মানে আর কি, বাবা মা বড় চাচা গিয়ে তোমার বউ পছন্দ করে এসেছে। সামনের মাসের যে কোনো দিন বিয়ের তারিখ ঠিক হতে পারে। কথাটা শুনে নীরদের মনে একরাশ তিক্ততা জমে উঠল। অথচ সেই তো এত তোড়জোড় করে সবাইকে পাঠালো। ধ্যাত, রাগের মাথায় মানুষ বারবারই ভুল সিদ্ধান্ত নেয়। সে এখন আর চাইছে না এই বিয়ে করতে। সত্যি বলতে তার আর বিয়েই করতে ইচ্ছে করছে না। বারবার তার মনে হতে লাগলো মানুষের জীবনে বিয়ে একটা ফালতু চ্যাপ্টার, বিশ্রী চ্যাপ্টার। রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সর্বরী তখন জেগে। তার আজ কেমন শূন্য শূন্য লাগছে। বারবার মনে হচ্ছে কি যেন নেই। খুব কাছের, খুব ভালোবাসার কিছু একটা সে হারিয়ে ফেলেছে। এই অদ্ভুত অনুভূতিটা সেদিন ফুপুর বাড়িতে নীরদকে ওভাবে তাড়িয়ে দেওয়ার পর থেকে শুরু হয়েছে। কেন এমন হচ্ছে? ওই লোকটার জন্য এত খারাপ লাগছেই বা কেন? হঠাৎ কিছু একটা মনে পড়তেই টেবিলে গিয়ে বসলো। ড্রয়ার থেকে একটা ছবি বের করলো। সেদিনও ঠিক কী ভেবে মানুষটাকে এঁকেছিল তা সে জানে না। আজ সেই ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো যেন ছবি নয়, স্বয়ং নীরদই তাকিয়ে আছে তার দিকে। তবে আজ এই প্রথম সেই দৃষ্টিতে ভয় ছাড়া অন্য কোনো কিছু খুঁজে পেল সর্বরী। লোকটা শেষবার কেমন গাঢ় দৃষ্টিতে তাকিয়েছিল, আর একটু খেয়াল করলে হয়তো তখনই দেখতে পেত ওই চোখে কত কথা জমা ছিল, যা কিনা বোকা সর্বরী একবারও জানতে চায়নি। সেদিনের পর বেশ কয়েকদিন কেটে গেছে। বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। একটা সময় পৌঁছে সর্বরীও উপরওয়ালার উপর সবটা ছেড়ে দিয়েছে। আজ হঠাৎ একটা জরুরি কাজ পড়ে যাওয়াতে বাড়ির গাড়ি নিয়ে সে একই রাস্তায় বের হয়। গাড়ি চালানোয় সর্বরী আগে থেকেই দক্ষ এবং ড্রাইভিং লাইসেন্সও আছে। এমনিতেই মাঝে মাঝে সে নিজে ড্রাইভ করে, তবে কখনো কোনো সমস্যা হয়নি। আজই কি থেকে কি হয়ে গেল। রাস্তা ফাঁকা থাকায় বেশ দ্রুত গতিতেই ড্রাইভ করছিল। হঠাৎ প্রাণ নিতে একটা পথশিশু এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য দৌড় দিতেই সর্বরী তাড়াতাড়ি ব্রেক কষে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে যায়। গাড়ির ধাক্কায় মেয়েটা ছিটকে পড়ে একটু দূরে। তা দেখে সর্বরী একটা আর্তনাদ করে ওঠে। সাথে সাথে সেখানে লোক জড়ো হতে থাকে। গাড়ি থেকে নেমে এগিয়ে যেতে পথচারীরা এসে তাকে নানান কথা শোনাতে লাগলো। কেউ একজন পুলিশে কল করার কথা বলল। মুহূর্তের মধ্যে ভয়ে আতঙ্কে সর্বরীর মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। সে মেয়েটার দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। কয়েকটা লোক তাকে ঘিরে ধরতে একজন কোথা থেকে এসে সেখানে তাকে টেনে বের করে আনে। সর্বরী লোকটাকে সাথে সাথেই চিনতে পারে। আরেফিন, অরিন্দের বাড়ির। আরেফিন বাচ্চা মেয়েটাকে কোলে করে নিয়ে নিজের গাড়িতে তুলতে নিলে লোকগুলো তাকে বাধা দেয়।
এক পর্যায়ে সে তাদের ধমকে উঠল। বাচ্চাটার চিকিৎসা প্রয়োজন, কোথায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। তা না করে এভাবে ফেলে রেখেছেন, আবার অন্য কাউকে চিকিৎসা করতেও দিচ্ছেন না। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে আপনাদের সবার নামে কেস করা হবে, মনে থাকে যেন। লোকগুলো এরপর আর বাধা দেয় না। আরফিন সরবরের হাত ধরে টেনে নিয়ে তাকে গাড়িতে বসায়। তার হাত দুটো মুঠোয় পুড়ে ভরসা দিতে থাকে। কিছু হয়নি, সব কিছু ঠিক হয়ে যাবে। সরবরি সেসবের কিছুই শুনল না। সে এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। এটা সে কি করে ফেললো? গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। তাড়াতাড়ি মেয়েটাকে স্ট্রেচারে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়। আরেফিন একাই ছোটাছুটি করছিল। সরবরি পা জমে আসছিল বারবার। কেউ যেন তার দেহের সবটুকু শক্তি শুষে নিয়েছে। সে ওয়েটিং চেয়ারে গিয়ে ধপ করে বসে পড়ে। রাউন্ডে থাকা অবস্থায় চরম সংকটাপন্ন রোগীর খবর পেয়ে নীরদ আর ডক্টর রোকসানা দুজনে ছুটে আসেন। নীরদকে দেখার সঙ্গে সঙ্গেই সরবরি উঠে দাঁড়ায়। তার পা এতক্ষণে যেন সচল হয়েছে। সে দৌড়ে নীরদের দিকে এগিয়ে যেতে লাগলো। সরবরিকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে নীরদও তার দিকে দ্রুত পা ফেলে এগিয়ে গেল। কাছাকাছি আসতে সরবরি খেয়াল করলো এবার আর তার চোখের পানি বাধা মানছে না। সে ঠিকমতো কথা বলতে পারছিল না, বারবার এক কথা বলতে লাগলো। ডক্টর, আমি একজনকে মেরে ফেলেছি। সরবরি হু হু করে কাঁদতে লাগলো। নীরদ যদিও ঠিক করে বুঝে উঠতে পারল না, কিন্তু তার মনেও অজানা ভয় এসে ভর করলো। সে এক হাতে সরবরিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না, তুমি কাউকে মারোনি, তুমি কাউকে মারতে পারো না, ভয় পেও না, আমি আছি তো। ডক্টর রোকসানা ততক্ষণে ইমার্জেন্সি বিভাগে চলে গেছেন। নীরদ সরবরিকে চেয়ারে বসিয়ে সেলিমকে কল করে ডেকে আনলো সরবরিকে দেখে রাখার জন্য। ততক্ষণে আরফিন ও সেখানে এসে উপস্থিত হলো। তাকে দেখে সরবরি উঠে দাঁড়াতেই সে বলল, মেয়েটাকে ওটিতে নেওয়া হয়েছে। ড্রয়িং রুমে খোকনকে নিয়ে মাজেদের মা হাড়ি পাতিল খেলছেন। বেটা ছেলে হাড়ি পাতিল কেন খেলবে, এই নিয়ে মাজেদের মায়ের যত আপত্তি। তিনি খোকনের রিমোট কন্ট্রোল গাড়িগুলো এনে সামনে সাজিয়ে রেখেছেন। খোকন সেসব ছুঁয়েও দেখছে না। বারবার কি চা বানাচ্ছে আর মাজেদের মাকে খেতে দিচ্ছে। একই কাজের পুনরাবৃত্তিতে তিনি বিরক্ত হয়ে বিড়বিড়িয়ে বলতে লাগলেন, বজ্জাত পোলা মাইয়া গোলাহান খেইলবার চায়। তুই বেডা একলা একলা গাড়ি চালাইবি, পেলেন উড়াইবি, তুই আমারে লইয়া এত কাহিনী করস কেন? আজ অনু আর রিমা দুজনেই বাড়িতে। কাল অনেক রাত পর্যন্ত জেগে মুভি দেখেছিল দুজন। সকালে রিমার ক্লাস মিস যাওয়ায় সে অনুকে আরও যেতে দিল না। বেশ বেলা করে ঘুম থেকে উঠে এখন দুজনেই নাস্তা করতে বসেছে। রিমা পরোটা চায়ে চুবিয়ে এক কামড় দিয়ে মাজেদের মায়ের দিকে তাকালো। খোকনের দিকে কেমন মেজাজ গরম করে তাকিয়ে আছেন তিনি। রিমার তাকে নিয়ে সন্দেহ হয়, কখন না জানি খোকনটাকে ধরে উত্তম কেলানি দেয়। একটা মাত্র ছোট ভাই তাদের, কত আদরের। মাজেদের মায়ের হাবভাব ওর পছন্দ হয় না। খোকনের জন্য নতুন কাউকে রাখতে হবে কিনা এ নিয়ে ছোট চাচির সাথে কথা বলতে হবে। অনু মিক্সড সবজি নিয়ে পরোটা খেতে খেতে বলল, আজকে চল কোথাও পিকনিকে যাই। বড় আপা কই? মা বলল তরকারি কাছে বের হয়েছে। বড় আপার বিয়ে হয়ে গেলে আমরা দুজন একা থাকবো কি করে? তুইও বিয়ে করে নিস, এরপর দুলাভাইয়ের কাছে থাকলে একা থাকার চিন্তা করতে হবে না। আর সব কিছুতে তোর মস্করা আমার ভালো লাগে না। তুই ভেবে দেখ, ওর বিয়েটা একটু জলদি হচ্ছে না? আমার 2টা ক্লাসমেট বিয়ে শাদী করে বাচ্চা পালে, তারা আপার থেকে 4 বছরই ছোট হবে। আর তুই বলছিস আপার বিয়ে জলদি হচ্ছে? তুই একটা স্বার্থপর। তুই চাইছিস আপা বিয়ে করে চলে যাক, এরপর ওর ওই রুম তুই দখল করে নিবি। এটা তো তুই ছোট থেকে বলতি। ও ভালো কথা মনে করেছিস, আমি তো এই পরিকল্পনার কথা ভুলে গিয়েছিলাম। আর তুই এখন এমন করছিস কেন? তখন তো আমার সাথে খুব নাচলি। অনু আর কথা বাড়ালো না। সরবরির বিয়ে হয়ে যাচ্ছে সে তো কিছুতেই মানতে পারছে না। শুরুতে লাফালাফি করলেও এখন খুব খারাপ লাগছে। তখন অমন খুশিতে নাচানাচি করার জন্য ওর এখন আফসোস হচ্ছে। সরবরি হয়তো ভাবলো তাকে বিদায় দিতে সবাই কতটা আগ্রহী। চায়ের কাপে চুমুক দিতে দিতে ও ভাবলো সরবরির সাথে কথা বলে দেখবে। বিয়েটা আরও পরে করলে নিশ্চয়ই বড় কোনো ক্ষতি হয়ে যাবে না।
ততদিনে অনু মন শক্ত করার চেষ্টা করবে না হয়। বাড়ির কলিং বেলটা তখন বেজে উঠল। ওরা ভাবে সর্বরী এসেছে। মাজিদের মা উঠে গিয়ে দরজা খুলে দেখল রেবেকা সুলতানা দাঁড়িয়ে আছেন। এক ঝলকেই মাজিদের মাকে চিনতে পারল। ওই একদিন সর্বরীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল সেই মহিলা। রেবেকা সুলতানা বললেন, বাড়িতে কেউ নেই? যে আছে, আপনি ভেতরে আইসা বসেন, আমি ডাকবার জন্যই যাইতেছি।